সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়ে সমসাময়িক আলোচনার এই অনুষ্ঠানে। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে। আর আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন এম হাফিজউদ্দিন খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুন, সাবেক আইনমন্ত্রী, সিনিয়র লয়ার, সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। আপনারা সবাই জানেন যে দর্শক, আমাদের দুই মন্ত্রী নিয়ে খুব কথা হচ্ছে, যারা আদালত অবমাননার দায়ে দণ্ডিত হয়েছে এবং তাদের শাস্তি হয়েছে, অর্থদণ্ড হয়েছে। তারা আজকে যে দিনটা আমরা পেরিয়ে এলাম, সোমবার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। কথা ছিল যে অভিযুক্ত মন্ত্রীরা কি করবেন। আমি হাফিজউদ্দিন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি মনে করেন যারা আদালত অবমাননার দায়ে দণ্ডিত হয়েছেন, নৈতিকভাবে তারা মন্ত্রিসভায় থাকবেন কি থাকবেন না, এই বিতর্ক আমরা করছি। একজন সুশীল সমাজের সদস্য হিসেবে আপনি কিভাবে দেখেন জিনিসটিকে? আমি তো আইনজ্ঞ নই, আমি আগে বলে দিচ্ছি, লয়ার না, আইন পড়ি নাই। তবে সাধারণ জ্ঞান থেকে যেটা বলি বা সংবাদপত্র বিভিন্নভাবে দেখি বা অন্যান্য দেশের উদাহরণ যেটা আমার দেখেছি, তাতে তাদের মধ্যে সাথে পদত্যাগ করা উচিত এবং পদত্যাগ নিজেরা না করলে নৈতিকতার খাতিরে তাদেরকে ছাড়িয়ে দেওয়া উচিত, এটা আমি মনে করি। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং শাস্তি কিরকম? আদালত অবমাননার দায়ে। সাধারণ মানুষ আদালত অবমাননা করলে, আমার বিরুদ্ধে দু একবার মামলা হয়েছিল, আদালত অবমাননা আমরা মাত্র চেয়ে আসি, সে না বুঝে আমরা করেছিলাম। সেটা আপনার সরকারি কর্মকর্তা হিসেবে তখন না বুঝে করেছিলাম, ভুল করেছিলাম, হয়েছে। কিন্তু ওনার তো যেমন কামরুল ইসলাম সাহেব, উনি নিজের কিন্তু অ্যাডভোকেট এবং উনি আইনমন্ত্রী ছিলেন, আগের বার আইন প্রতিমন্ত্রী ছিলেন। তাদের পক্ষে ওনার বক্তৃতা আমি শুনেছি, উনি যে বক্তৃতা নিয়ে মামলাটা, সেটা আমি নিজে শুনেছি। এটা আমি নিজেই তখন অবাক হয়ে গেছি, কি করে একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সম্পর্কে বলতে পারেন। ঠিক হয় না, তাই সাধারণ মানুষ কি বলবে? সেজন্য আমি মনে করি যে এটা ওনার মধ্যে থাকা উচিত নয় বা ওনাকে রাখা উচিত হবে না। আরেকজন মন্ত্রী ফুল মন্ত্রী এখন অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছে, অভিযুক্ত না, শাস্তি ওনার শাস্তি হয়েছে। তো মোজাম্মেল সাহেব তো ওনাকে ব্যক্তিগত চিনি, মানুষের খুব ভালো মানুষ এবং উনি তো একেবারে সে ইউনিয়ন পরিষদ আরম্ভ করে মিউনিসিপ্যালিটি এবং আস্তে 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 উনি মন্ত্রী হয়েছেন। তো উনি যে বক্তৃতা দিয়েছিলেন সে এর চেয়ে একটু কম, মানে তার একটু কম ছিল। আমরা আইন বিশেষজ্ঞ হিসেবে আপনার যাবো, আপনি আইন মন্ত্রীও ছিলেন, ক্যাবিনেটেও ছিলেন। আপনি কিভাবে দেখেন? যদিও আজকে মন্ত্রিসভার বৈঠক শেষে বলেছেন যে সংবিধান লঙ্ঘন হয়নি, বা তাদের বিষয়টি তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এটি এই রকম শাস্তি হওয়ার পরে, আদালত অবমাননার দায়ে শাস্তি হওয়ার পরে, সেটা আমাদের সংবিধান বা আমাদের আইন কি বলে? এখানে দুটো বিষয় আছে, একটা নীতি নৈতিকতার বিষয়, আরেকটা হলো আইন। আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাদেরকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে। তো নীতি নৈতিকতা তো অন্য বিষয়। তো সেই বিষয়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা নিজেরা যদি পদত্যাগ করে সেখানে তো কোনো প্রশ্ন নেই। তবে ওনারা যদি নিজে পদত্যাগ না করে আইনগতভাবে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং মন্ত্রী থাকতে পারবে না, এরকম কোনো বিষয় নেই। তো আজকে আসার আগে টেলিভিশন দেখে আসলাম যে মাননীয় মন্ত্রীদ্বয় বলেছেন যে আমরা পূর্ণাঙ্গ রায় পাওয়ার জন্য অপেক্ষা করছি, তারপরে রিভিউ করতে পারেন, এটা বলেছেন। তার মানে এই শাস্তিটারও আরেকটি পর্যায়ে রয়ে গেছে। জি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই পূর্ণাঙ্গ বেঞ্চ তাদেরকে শাস্তি দেওয়ার পরও তারা রিভিউর একটা সুযোগ পাবে। পূর্ণাঙ্গ রায় দেখার আগে আমরাও কোনো মন্তব্য করাটা বোধহয় ঠিক হবে না আর কি। কিন্তু এইটি যে আদালত অবমাননার দায়, এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম যখন মন্ত্রী থাকা অবস্থায় এই কথাটা বললেন, উনি বলেছেন যে উনি ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমরা তো জানি যে সংবিধানের শপথ আছে যে আপনি রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো তো মন্তব্য, কোনো কাজ করতে পারবেন না। একজন মন্ত্রী সেটা করে ফেললে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন আদালত অবমাননার দায় কি হতে পারে, সেটা তাদেরকে কিন্তু সেই দায় নিতে হবে। সেইটাকে কিভাবে আপনি আইনগত ব্যাখ্যাটা কি দিবেন? এটা আমার জন্য খুব স্পষ্টকাতর প্রশ্ন। তো আমি তাদের দুইজনকেই চিনি, মাননীয় মন্ত্রী জনাব কামরুল ইসলাম এবং জনাব মোজাম্মেল। তারা ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্ঠ, তাদেরকে আমি শ্রদ্ধাও করি। তো ওনারা এই যে বক্তব্যটা রেখেছেন তার জন্য তো সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমি মনে করি যে পূর্ণাঙ্গ রায়টা আমাদের দেখার বিষয়, কারণ তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন, বলেছেন যে আমরা কদাপি কখনো এই জাতীয় বক্তব্য রাখবো না। তারপরেও সুপ্রিম কোর্ট কেন রায় দিলেন, কি যৌক্তিকতা, রেশনালটা দেখতে হবে, দেখার পরে আমরা মন্তব্য করতে পারবো।
বা এইটা থেকে আপনি মনে করেন যে মন্ত্রিসভায় দুজন মন্ত্রী এরকম অভিযুক্ত বা শাস্তি পাওয়ার পরে মানে সরকারের কোনো ভাবমূর্তির ব্যাপারে কোনো সরকারের কোনো বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে কিনা সরকার? না, এটা তো এটুকু বলা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অথবা চিফ জাস্টিস এটা কোনো ব্যক্তি না, এটা একটা প্রতিষ্ঠান, মানুষের শেষ আশ্রয়স্থল। তো এটার মর্যাদা আপনার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, এটা জাতির স্বার্থের দায়িত্ব। এটা প্রধান বিচারপতি তো একটা প্রতিষ্ঠানের নাম, তো মানুষের শেষ আশ্রয়স্থল, এটাকে কোনো অবস্থায় ধ্বংস হতে দেওয়া যায় না। মানুষের আস্থা বিশ্বাস যাতে কোনোভাবেই চিন না ধরে, ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একজন মাননীয় মন্ত্রী তো অত্যন্ত দায়িত্ববান মর্যাদাবান মানুষ, তারাও কথাবার্তা বলায় আরও সচেতন হওয়া প্রয়োজন, এটুকু বলতে পারি। সেটি তো দুই মন্ত্রী তো সেটি বলেছেন, পরে গিয়ে আদালতেও তারা এটা বলছেন, তারা সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে এমন কথা বলবেন না, তো অঙ্গীকার করেছেন, তারা লিখিতভাবে অ্যাফিডেভিট করে বলেছেন যে আমরা কখনো এই জাতীয় শব্দ উচ্চারণ করব না, আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থী। এই লিখিত ক্ষমা প্রার্থনা করার পরও আদালত কি রায় দেয় এটা আমরা এখনো জানি না। ওইটা আমাদের দেখতে হবে, কারণ নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরে দেশের সর্বোচ্চ আদালত কি দেবেন রায় এটা আমাদের জানা প্রয়োজন। ওরা তো ক্ষমা প্রার্থনা করেছে, আনকন্ডিশনাল সারেন্ডার, লিখিতভাবে। আপনি সাংবিধানিক পদে ছিলেন কম্পিউটার অডিটর জেনারেল হিসাবে, এবং আপনি পরবর্তীতে সরকারের অংশ হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে মন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি কি মনে করেন যারা সরকারের মন্ত্রী থাকেন বা সরকারের যারা দায়িত্বপূর্ণ পদে থাকেন তাদের এই কথাবার্তা বলাটা, আমরা অনেক সময় এই আলোচনাটা সমালোচনা করি যে বেশি কথা বলে বা বিষয়ের বহির্ভূত কথা বলে ফেলে, এটি কি আচরণ হওয়া উচিত? আপনি তো নিজেও একটা কথা আছে না ইংরেজিতে, একটা স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ডেন। তো কথা হচ্ছে একজন যখন মন্ত্রী হবেন, এই ধরনের দায়িত্বপূর্ণ পদে যারা থাকবেন তাদের তো প্রত্যেকটা শব্দ আপনার হিসাব করতে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা কথা অত্যন্ত হিসাব করে সাবধানের সঙ্গে করতে হবে। এমন কোনো শব্দ তাদের মুখ থেকে বেরোনো উচিত নয় যেটা নানান রকম সমস্যার সৃষ্টি করবে। তো ওনারা কোনো অবয়স্ক কেউ নাই যে নতুন মন্ত্রী হয়েছেন বা বয়স কম, আবেগে বশবর্তী একটা কাজ করেছেন। ওনারা অত্যন্ত ঝানু মানুষ। আমি তো রাজনীতিবিদ মোজাম্মেল সাহেব আমি ব্যক্তিগত চিনি, অত্যন্ত ভালো মানুষ। কামরুজ্জামানের সঙ্গে আর পরিচয় নাই, কিন্তু ওনাকে আমি চিনি, অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ঝানু মানুষ। ওনাদের মুখ থেকে এই ধরনের কথা ফসকে বের হওয়াটা এটা কোনো মতে শোভা পায় না আমি মনে করি। এবং তখন যদি করেও থাকেন তারপরে তো ওনারা আদালত অবমাননার মামলা হওয়ার আগ পর্যন্ত তো ওনারা এবারে দুঃখ প্রকাশ করেন নাই, মামলা হয়েছে, তারপরে নিঃশর্ত ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন, ক্ষমাটা ওনারা গ্রহণ করেন নাই। গ্রহণ করেন বিচার হয়তো তারা সুপ্রিম কোর্ট এখানে ফুল বেঞ্চ, কিন্তু 9 জন বিচারপতি ওনারা মিলে একসঙ্গে করেছেন, কোনো ডিভিশন বেঞ্চও নয়। তো এটা একটা জিনিস, একটা কোর্টে যেটা আপনি বললেন যে কোর্ট একটা ইনস্টিটিউশন, বিশেষ চিফ জাস্টিস, তা সেই ইনস্টিটিউশনটাকে আন্ডারমাইন করা, মানে রাস্তার লোক কিছু বললে হয়তো যায় আসে না, কিন্তু একজন দায়িত্ববান মানুষ এটা করতে পারেন না। এবং করে সে তারপরে ক্ষমা ছেলে আমার সব হয়ে গেল, এটা বোধ হয় মনে হয় যে খুব একটা মানুষের হয় না। এবং সুপ্রিম কোর্ট যে ডিসিশন নিয়েছে অ্যাপেলেট ডিভিশন, যে তাদের এটা ক্ষমা প্রার্থনা তারা গ্রহণ করেন নাই, সে নিশ্চয় তারা নিজেদের বিচার বিবেচনা অনুসারী করেছেন। মন্ত্রীরা অনেক সময় আমরা অভিযোগ করি যে বেশি কথা বলেন বা অন্য বিষয়েও কথা বলে ফেলেন নিজেদের। আমাদের সেটা ট্রেডিশন হয়ে গেছে, যার যে মন্ত্রণা সেটা বাদ দিয়ে আরেকটা মন্ত্রণার সঙ্গে কথা বলবেন, এটা এর আগে হয়েছে, সবসময় হয়ে আসতেছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যে আপনার কথা আপনি বললেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী শপথ, যেটা নেওয়া, হ্যাঁ এটা শপথ, আমরা শপথ নিয়েছিলাম যখন অডিটর জেনারেল হই, এটা আমাকে মানতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং বিরাগের বশবর্তী একটা কথা বলে ফেললাম বা অনুরাগের বশবর্তী একটা কথা বলে ফেললাম, এটা ঠিক নয়। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভেবে করতে হবে, তো বলতে এটা ঠিক, এটা খুব খারাপ দেখা যায় এটা দেখতে। রাজনীতিবিদ হিসেবে মতিন খসরু কি মনে করেন যে এই যে আমরা মানে অনেক সময় কথা নিয়ে কথা হয় এবং কথা নিয়ে এরকম বিব্রতকর অবস্থা, আমাদের 2 জন মন্ত্রী যারা পূর্ণমন্ত্রী, তারা একাধিকবার রাজনীতির সঙ্গে বহুদিন জড়িত, এমপি হয়েছেন, তারা যে কথা বলেন, আমি শুধু এই 2 মন্ত্রী না,
স্বাভাবিকভাবে যারা কথা বলেন তাদেরকে কোন দৃষ্টিতে থাকা উচিত, বিশেষ করে আইন বা সংবিধানের ক্ষেত্রে? আপনি তো নিশ্চয়ই সংবিধানের সঙ্গে ভালো করে জানেন এবং আইনেও জানেন, কি দিকে লক্ষ্য রাখা উচিত আমাদের রাজনীতিবিদদের বা মন্ত্রিসভা যারা থাকেন, বিশেষ করে যারা শপথ বাউন্ড, যারা শপথ বাউন্ড পদ অতি উচ্চ মর্যাদায় থাকেন, তারা তো কোনো ব্যক্তি না, তারা একটি প্রতিষ্ঠান, তারা জাতির মর্যাদাকে প্রতিনিধিত্ব করেন। সুতরাং তাদের কথা বলা উচিত অত্যন্ত মেজার্ড, পরিমিত, আপনার মেপে মেপে কথা বলা উচিত। কারণ ওনার কথাটা তো উনি এই পদটাকে রিপ্রেজেন্ট করছেন। তো উনি যদি এমন কথা বলেন যে কথাটা তার বলা উচিত হয়নি, সেটার জন্য উনি এখন তো বিব্রত উনিও হয়েছেন আর সরকারকেও বিব্রত করেছেন। তো আমি দুইজনকে ব্যক্তিগতভাবে চিনি, দুইজনই ভালো মানুষ, তারা সিজন পলিটিশিয়ান। আপনার তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে এই পর্যন্ত এগিয়ে আসছেন আর কি। তো এখন প্রত্যেক মানুষ যারা আপনার রেসপন্সিবল পজিশনে থাকে, তারা রেসপন্সিবিলি দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। এমন কথা বলা উচিত না যার জন্য পরে পস্তাতে হয়। আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের জিহ্বা। অনেক সময় আমাদের নিজের উপরে কন্ট্রোল থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। তো এই জন্য সচেতন হতে হয়। আপনার আমাদের যারা আগে মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, তারা সবসময় পরিমিত কথা বলতেন। তা অপরিমিত কথা বললে নিজেরও ক্ষতি হয়, আপনার দলেরও ক্ষতি হয়, সরকারেরও ক্ষতি হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং কালকেই সুপ্রিম কোর্টের খালেদা মাহবুব হোসেন দাবি করেছেন যে তারা এটাকে পলিটিসাইজ করতে চাচ্ছে। কারণ আপনার এরা রাজনীতি করতে চাচ্ছে। আপনি আমি যে সাদামাটা যে আলোচনা করছি, এটা শুধু এই দুই মন্ত্রীর ব্যাপারে না, আপনি যেটা বললেন সকলের ব্যাপারই অতিকথন অনেক খারাপ এবং অতিকথনের দোষ অনেক বেশি। সাইলেন্স ইজ গোল্ডেন, যেটা জনাব হাফিজউদ্দিন সাহেব বললেন। এই জন্য ওনারা তো রাজনীতি করছেন। এই রাজনীতি না করে আমরা সকলেই এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ আজকে কথাটা আপনার এই যে আমাদের রাষ্ট্রের তিনটা বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা, প্রত্যেকটা রাষ্ট্রের অঙ্গেই আপন আপন পরিমণ্ডলে আপনার নিজেদের অধিক্ষেত্রে তারা স্বাধীন, একে অপরের অধিক্ষেত্রে অনুপ্রবেশ করতে পারে না। তো বিচার বিভাগের প্রতি অঙ্গুলি নির্দেশ করে কেউ কথা বলতে পারে না। বিচার বিভাগের মর্যাদা আমাদের রক্ষা করা উচিত। আর বিচার বিভাগ হলো মানুষের শেষ আশ্রয়স্থল। আমাদের নির্বাহী বিভাগেরও তারা আপন পরিমণ্ডলে তারাও স্বাধীন, তাদেরও একটা মর্যাদা আছে, আইনসভারও আছে। এখন যদি আমি অনুপ্রবেশ করি অন্য একটা ক্ষেত্রে, এটা তো আমার জন্য সমীচীন হবে না। এখন যা আবার হয়ে গেছে, মাননীয় মন্ত্রী বুঝতে পেরে উনি শুধু নিঃশর্ত লিখিত ক্ষমা প্রার্থনা করেছেন। লিখিত ক্ষমা প্রার্থনা করার পরে তার কিছু থাকে না। এই জন্য লিখিত ক্ষমা প্রার্থনার পরও মাননীয় প্রধান বিচারপতি নিশ্চয়ই এটা সুচিন্তিত রায় দিয়েছেন। একা তো দেন নাই, ফুল কোর্ট দিয়েছে। রায়টা আমাদের দেখতে হবে কি কারণে। উনি অপেন করে বলেছেন যে আমি ফর দ্য পোস্টারিটি, আগামী প্রজন্ম বা অন্য কেউ যাতে এরকম দৃশ্যতা না দেখায় আদালতের প্রতি, মানে তাদের সম্মানহানি করে, তাদের ইন্টিগ্রিটিকে অ্যাটাক করে, এইটার জন্য আমরা এই রায়টা দিলাম। এক্সাম্পল হিসেবে রাখতে চাই, এক্সাম্পল হিসেবে, যাতে এই ধরনের ঘটনা না হয়। কারণ আমরা ইদানিং দেখছি যে আসলে আদালত নিয়ে অনেক কথাবার্তা, এর আগেও আমরা দেখেছি অবসরপ্রাপ্ত বিচারপতিদের কথা বলতে দেখেছি, সেটা নিয়ে পাল্টাপাল্টি কথাবার্তা আমরা দেখেছি। সেটা তো আমাদের সমাজের জন্য কথা কখনো হয় না। ইদানিং আমরা যেটা দেখছি, কারণ বিচারপতিদেরকে নিয়ে এরকম কথা আগে কেউ বলতো না, কারণ এটাতে মানুষের আস্থার চির ধরে যায়। আগে তো কোন সময়, আপনি তো ভালো করে জানেন, আমার আপনি অনেক জানেন, আগেকার বিচারপতি যারা অবসর গ্রহণ করেন তারা তো একদম চুপ করে তুলে যেতেন এবং তারা ইভেন আফটার রিটায়ারমেন্ট জাস্টিস ইজ দ্যাট। একজন বিচারপতির মৃত্যু আগ পর্যন্ত জাস্টিসে থাকেন। সুতরাং তার এখন আমি বিচারপতির সময় একরকম, বিচারপতি হয়ে গেলে আবার মিছিল করে আমি একটা দলে অংশগ্রহণ করে কাজ করে, এটা কখনো হয় না, ঠিক নয়। বিচারপতি সমাজের যে এখন অবস্থাটা, সেটা কি আমাদের জন্য কি মানে খুব ভালো হয় কিনা? এটা ভালো হচ্ছে না, এটা ভালো নয়। আমি তো মনে করি যে এটা ঠিক নয়। ওই যেটা উনি বিচারপতি একজন যখন বিচারপতি আসেনি এবং উনি আজীবন মৃত্যুর মধ্যে বিচারপতি থাকেন, সুতরাং তাকে তার রিটায়ারমেন্টের পর, অবসর গ্রহণের পরেও তার ওটা বজায় রাখতে হবে। তার কথাবার্তা বা এমন কোনো কথা বলা ঠিক হয় না, উচিত হবে না ইত্যাদি। কারণটা হলো উনি যে রায় দেন বিচারপতি থাকাকালে, পরবর্তী সময় যদি পার্টিজান হয়ে যান, তখন এই রায়টা সম্পর্কে মানুষের পার্টিজান ছিল। বিচারপতির মাথার মুকুট হলো ইম্পার্শিয়ালিটি, তার নিউট্রালিটি, তার অনেস্টি। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি যদি বিচারপতি হয়ে বায়াসড হন, ইউ ক্যান ডু জাস্টিস।
আপনি বিচার করতেই পারবেন। বা মতিন খুশরু যেটি বললেন যে প্রতিপক্ষ রাজনীতি এটা নিয়ে একটু রাজনীতি করার চেষ্টা করছে, যে কালকে আমরা দেখলাম যে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের নষ্ট পলিটিক্স, এটা বলে লাভ নাই। এটা নিয়ে তারা তাদের সময় এরকম অনেক মানে তারা যে এরকম এর আগে হয়েছে না, আমি এটা বলতে চাই না মনোরঞ্জন সাহেব, মানে যাক এগুলো বলা ঠিক হবে না। আমরা বিচারপতিদেরকে নিয়ে যে দলই করুক বা কি করুক, এটা আমরা এইসব আলোচনা করা ঠিক হবে না। এটা মানে বেশি বিচারপতি মানে আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক। উনি বিচার করবেন, বিচার হলো ডিভাইন জব, এটা একমাত্র ঈশ্বর আল্লাহ করতে পারেন। তার স্রষ্টার প্রতিনিধি হিসাবে আমরা করি, আমাদের অনেক লিমিটেশন আছে, তারপরও তার প্রতি যে কাজটা করে এটা কিন্তু এটাকে বলা হয় আপনার স্বর্গীয় কাজ, এটা আপনার সাধারণ মানুষের কাজ। আমরা তো মানে মন্ত্রী মহোদয়ের সম্বন্ধে বলতেছিলাম, আলোচনা বিষয় তো সেইটাই। তো সেটা তো আমরা এর আগে বিভিন্ন দেশের উদাহরণ আমরা দেখেছি। ইন্ডিয়া সে বিখ্যাত ঘটনা, লাল বাহাদুর শাস্ত্রী সেই ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য চাকরিতে রিজাইন দিলেন। আমাদের দেশে হয়েছে, একমাত্র জহিরুদ্দিন খান সাহেব বোধহয় পদত্যাগ করেছিলেন, কি এটা সারের মুভমেন্টে কি গোলানুমা হয়েছিল। আর তো আমাদের শিল্পমন্ত্রী হিসেবে উনি পদত্যাগ করেছিলেন, কে শিল্পমন্ত্রী হিসেবে পদত্যাগ শিল্পমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছিলেন। আর তো আমাদের সেই নদীর নাই, কিন্তু অন্য দেশে কিন্তু আছে যে ব্রাসেলসে যে এটা হলো, লোকের যে মৃত্যু হলো, হ্যাঁ সন্তোষী কর্মকার, ওখানকার মন্ত্রী সাহেবরা তো অফার করে বসে আছে রেজিগনেশন দেওয়ার জন্য। এটা থাকা উচিত, এই প্রেসিডেন্সি থাকা উচিত। তাহলে মানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমার, আমি কাজ করব, আমি কথা বলবো, এবারে আমার সতর্কতা অবশ্যই দরকার এবং আমার দায়িত্বটা নিতে হবে আর কি। কিন্তু দেখেন আমরা এখন আলোচনা করছি যে অভিযুক্ত আইন মানে অবমাননা, মানে আদালত অবমাননা দেয়, কিন্তু আমাদের তো উদাহরণ আছে এখনকার সময়ে। আমরা যদি বলি যে সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ, উনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে সর্বোচ্চ আদালতে দুর্নীতি প্রমাণ হওয়ার কারণে 2001 সালে সংবিধান অনুযায়ী উনি প্রার্থী হতে পারেন না। উনিও কিন্তু এখন মন্ত্রী পদের মধ্যে প্রধানমন্ত্রীর দূত আছে। বললাম নিয়ম আছে, আপনার সাজা 5 বছর পরে বোধ হয় পারেন, 5 বছর পরে। সেদিন উনি ইলেকশন করতে পেরেছেন, কিন্তু 2001 একমাত্র রাজনীতিবিদ বাংলাদেশের যদি দেখেন যে উনি ওই দুর্নীতি, যেটি আমাদের নৈতিক স্খলনজনিত কারণে যে মানে অযোগ্যতা প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংসদ সদস্য, একজন মন্ত্রী একজন এমপি জাতিকে প্রতিনিধিত্ব করেন, তো ওনার নীতি নৈতিকতা হওয়া উচিত অনন্য। আপনার উদাহরণ মতো, কারণ মন্ত্রিত্ব একটা দায়িত্বের নাম, ক্ষমতার অপর নাম দায়িত্ব। আপনি ক্ষমতাপ্রাপ্ত মানে আপনি দায়িত্ব, আপনার প্রতি আমানত আছে, আপনি যা ইচ্ছা তা করতে পারেন না, যা ইচ্ছা তা বলতেও পারেন। সেটি আমরা সেই বিষয়টা আলোচনা করতেছি যে আপনি কতটুকু। একজন মন্ত্রী কিন্তু ব্যক্তি না, সেও একটা প্রতিষ্ঠান, যা ইচ্ছা তা বলতে পারেন না। একটি বিষয় আমাদের সমাজে খুব আলোচনা হচ্ছে, আপনারা দুজনেই জানেন, এবং সেটি মতিন খুসরু আপনার নিজের জেলা কুমিল্লার ঘটনা। আমরা তনু হত্যার ব্যাপারে একটু কথা বলতে চাই, কারণ এই যে একটি শিশু, মানে একটি তরুণী যেভাবে নিহত হলেন এবং সন্দেহ করা হচ্ছে তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বেশ কয়েকদিন যাবত এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে যে তোলপাড় হচ্ছে সারা দেশে, কিন্তু আজকে আমরা দেখলাম যে পুলিশের একটি জেলা ম্যাজিস্ট্রেটের একটি অর্ডার হয়েছে যে আবার সুরতাল করার জন্য, পোস্টমর্টম করার জন্য। এইটি এই যে কিভাবে দেখেন যে সমাজে কেন এই সময় ঘটনাগুলো ঘটছে এরকম? না, আজকাল তো প্রতিদিন আপনার সংবাদপত্র খুললে বা টেলিভিশন স্ক্রোলে দেখা যায় অসংখ্য এই ধর্ষণ, হত্যা, শিশু হত্যা, এমন ঘটনা যে একটা তো আছে মা দুই বাচ্চাকে মেরে ফেলেছে, বা আজকে না গতকাল নিউজ পেপার দেখলাম যে বাচ্চা মেরে বাবা নিজের ঘরে মাটির নিচে চাপা দিয়ে রেখে দিয়েছে, বাবাকে সন্দেহ করা হচ্ছে। তো এদের আনহার্ড অপোজিট আমার কোনো শুনি নাই। যে আগে যদি হত্যাকাণ্ড হয়েছে কালে ভদ্রে, কিন্তু কোন শিশুর গায়ে হাত তুলেছে এরকম তো দেখি নেই। একমাত্র এই 75-এ যেটা হলো, এই রাসেলের মতো একটা 10 বছর ছেলেকে গুলি করে মারলো। আমি খুব খারাপ, আমার খুব মনে পড়ে এই কথাটা যে একটা নিষ্পাপ বাচ্চা তাকে গুলি করে মেরে ফেলে দিয়েছিল। তো তার প্রতি আমাদের এত হচ্ছে যে কোলে শিশুকে নিয়ে যাচ্ছে, মারছে, হত্যা করছে, ধর্ষণ হচ্ছে। 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে যায়, 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে যায়। কি আমরা কি মানবতা আমাদের শেষ হয়ে গেছে নাকি? বুঝি না কিছু। সমাজের এখানে পরিবর্তন কেন হলো? এটা একটু মানে ভালো করে দেখা, চিন্তা ভাবনা কথা, যারা জ্ঞানী ব্যাপারে যারা ওই এই সংস্থায় কাজ করেন তাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আর যেটা অবশ্য খুশি ভালো বলতে পারবেন, আমাদের যেটা সাধারণ মানুষ হিসেবে আমাদের যেটা ধারণা, সেটা হলো দেশে যে
বিচার ব্যবস্থার যে সমস্যা রয়ে গেছে সেই সমস্যার কারণে, যেমন আজকে যেমন রায়টা দেখলাম, ওই যে নাটোরের ওইটা ওই যে জেএমবির এরা 2005 সনের 17 আগস্টের ঘটনা, শাস্তি হলো 2016 সালে এসে 11 বছর পরে। এই যে দীর্ঘসূত্রিতা, এটা তো আমরা শুনে আসছি, সবসময় শুনে আসছি, সবাই স্বীকার করেন, মাননীয় বিচারপতিগণও বলেন এটা দূর করতে হবে। বর্তমান প্রধান বিচারপতি এবারে খুবই উদ্যোগী হয়েছেন, কিন্তু এই প্রবলেম তো রয়েই গেছে, এই সমস্যা রয়ে গেছে। তারপরে কোর্ট কাছেতে যে ধরনের সমস্যা হয় আমরা সবাই জানি, উনি জানেন, সেখানে পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, কী ধরনের ব্যবস্থা, জিপি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যে ধরনের গোলমাল হয়, যেটা এখন যেটা চলতে আইন যেটা আছে লিগাল রিমেন্স ম্যানুয়াল, সেটা ফলো করা হয় না। এলআর ম্যানুয়াল, হ্যাঁ এলআর ম্যানুয়াল, এলআর ম্যানুয়াল, তো সে তো ফলো করা হয় না, সব পলিটিক্যাল কনসিডারেশন হয়। এইগুলো থেকে যদি আমরা যদি সত্যিকারে চাই বিচার বিভাগের যে সমস্ত সমস্যা রয়ে গেছে সেগুলো দূর করতে হবে, তাহলে আপনাকে একটা সিস্টেমে আসতে হবে। আমি জানি না আমার কি বলবেন, আপনি নিজের জেলা, আপনার পাশাপাশি ঘটনাটা ঘটেছে আপনার নির্বাচনী তনু হত্যা অত্যন্ত দুঃখজনক, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শুধু তনু হত্যা না, ইদানিং শিশু হত্যা, শিশু ধর্ষণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তার আর্থসামাজিক কারণ হলেই যে এই যে দুর্বৃত্তরা শিশুদেরকে অসহায় মনে করে, তাদের তো রেসিস্টেন্স পাওয়ার নাই, তো সুতরাং তাদেরকে হত্যা করে প্রতিশোধ নেওয়া সহজতর মনে করে। শিশুরা নিষ্পাপ, স্বর্গীয়, এদেরকে নির্মমভাবে হত্যা করছে। এই জন্য এটা অন্যতম কারণ হলো যে এইসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার হচ্ছে না, অপরাধীরা শাস্তি পাচ্ছে না। দেখছি যে অভিযুক্ত কাউকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারলো না গত কয়েকদিনে। হ্যাঁ, কারণ হলো অভিযুক্তরা আননোন, আপনার সুনির্দিষ্টভাবে এজাহারে কারো নাম নাই, সুতরাং পুলিশ এটাকে তদন্ত করে বের করতে হবে। আপনার ক্লুলেস মার্ডার, ক্লুলেস অফেন্সে পুলিশের পক্ষে একটু কষ্ট হয় অপরাধীকে চিহ্নিত করা, বের করা। আর যে এফআইআর আসামির নাম থাকে সেখানে সহজতর হয়। তনু হত্যায় বোধহয় এজাহারে কারোর নাম নেই যদ্দূর আমি শুনেছি, তো এই জন্য পুলিশের হয়তো বের করতে কষ্ট হচ্ছে। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো সেনানিবাসের মধ্যে, নট এক্সক্লুসিভ উইদিন দি ক্যান্টনমেন্ট এরিয়া, ক্যান্টনমেন্টের ভিতরেই এটা হয়েছে। এই জন্য ক্যান্টনমেন্ট এরিয়ার কাছাকাছি, যদিও ক্যান্টনমেন্ট মেইন ক্যান্টনমেন্ট থেকে দূরে, তো বাট ক্যান্টনমেন্টের সীমানার মধ্যে হয়েছে। তো এই জন্য সামরিক ইয়েতে আপনার আস্তানার আওতার মধ্যে যদি হয় তো এটা তো আরও দুর্ভাগ্যজনক হবে। তো তনু হত্যার যারা রিয়েল অপরাধ, এটা 19 বছরের মেয়ে, তাকে দর্শন করে মেরে ফেলা, নৃশংসতার একটা সীমা থাকা উচিত। ওদেরকে ধরা তো পড়বেই, কোনো অপরাধ একদিন বের হবে, এটি নিয়ম। তো এদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো সমগ্র বাংলাদেশে, শিশু হত্যা বা অন্যান্য হত্যা যেভাবে বেড়ে গেছে এটা বন্ধ হয়ে যেত। আইনের শাসনের মুদ্রা কথা হলো অপরাধ করলে শাস্তি অবধারিত। এই শাস্তি যদি নিশ্চিত হয়, যেমন ধরেন সিঙ্গাপুরে কিন্তু কিছু নাই, সিঙ্গাপুরের উন্নয়নের ভিত্তি হলো রুল অফ ল, অপরাধ করলে শাস্তি অবধারিত, আপনি যেই হন, হাওয়ার হাই। আমরা সম্প্রতিকাল জন্য সিলেটের রাজন সহ দুটি মামলা দেখলাম যে খুলনার রাকিব এবং এটা দ্রুত মামলা হয়েছে। এগুলো আপনার মেইন কারণ কি জানেন? এইসব হত্যাকাণ্ড যেসব দুর্বৃত্তরা ঘটায় এদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে সাহস পায় না, পুলিশও সাক্ষী পায় না। তো আপনি সাক্ষী ছাড়া তো কোনো বিচার হবে না, আপনার সাক্ষ্যর ভিত্তিতে বিচার হয়। এমন সাক্ষী যদি না আসে, কারণ সাক্ষীদের জীবনের নিরাপত্তা নাই, এই জন্য আমার মতে অনতিবিলম্বে সাক্ষীদের প্রোটেকশনের জন্য আইন হওয়া উচিত। তো সাক্ষীরা ভয় আসে না, দুর্বৃত্তরা তো হ্যাঁ, দুর্বৃত্তরা ডেয়ারিং, ডেসপারেট, ওরা জানে খুন করলে আমার কিছু হবে না, কারণ আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে আসবে না, ওদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আজকে যে তনু হত্যা করে র্যাপ করে লাস্টটা ফেলে রেখে দিল, তাদের মা বোন নেই, এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, ওদের যদি মৃত্যুদণ্ড হতো, জাতি দেখতে পারতো, অন্য দুর্বৃত্তরা তখন আপনার সতর্ক হয়ে যেত, আমি যাই চেষ্টা করতে পারি। হাফিজুদ্দিন খান বললেন যে অনেক সময় বিচারের যে প্রক্রিয়া বা প্রসিকিউশনের যে দুর্বলতা বা পুলিশি তদন্তের যে দুর্বলতা, সেটি কাটানোর উপায় কি? আমরা তো গত কয়েকদিন যাবত এরকম ঘটনাগুলো খুব বেড়ে গেছে বলে আমাদের মনে হয়। আপনার উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মামলার তদন্ত ইম্পর্টেন্ট, তদন্ত করে সঠিক অপরাধীকে আপনাকে চিহ্নিত করতে হবে, তার বিরুদ্ধে অভিযোগপত্র পেতে হবে। আপনার সঠিক তদন্ত করে অভিযোগপত্র দিতে হলে আপনার সত্য সাক্ষ্য পেতে হবে, আই উইটনেস থাকতে হবে, বা মানে যারা জেনুইন ক্রেডিবল এভিডেন্স থাকতে হবে, উইটনেস থাকতে হবে। আমরা অনেক সময় উইটনেস পাই না,
পুলিশ তো পায় না, পুলিশ ইচ্ছা করে পারে না এমন না। তো পুলিশ যদি দ্রুত তদন্ত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতো তাহলে মানুষ বুঝতে পারতো যে অপরাধ করলে এই তার শাস্তি হয়। অপরাধের শাস্তি হচ্ছে না, এই জন্য অপরাধ বেড়ে যাচ্ছে। অপরাধের শাস্তি আজকে সিঙ্গাপুরে দেখেন, কেউ একটি অপরাধ করতে সাহস পায় না, সে জানে আমি অপরাধ করলে আমাকে শাস্তি পেতেই হবে, কোনো উপায় নেই বের হওয়ার। আমাদের দেশে আইনের ফাঁক করে বের হয়ে যায়, সাক্ষী দিতে আসে না, 13 বছর পরে বিচার রায় হয়। কিন্তু 13 বছর পরে একটা আমি বলি, একটা হলো যে ওনারা ভালো করে জানেন যে ক্রাইম করলে তার নাকি একটা রেখে যায়, এটা দেখে তো পুলিশের করার কথা। কিন্তু আমাদের বড় মেজর সমস্যা হলো সেটা হলো যে এসব তো সব পলিসাইজ হয়ে গেছে। আমাদের বড় দলগুলো সবাই কাজটা করেছে, জাতির জন্য অনেক ক্ষতি করেছে রাজনৈতিক স্বার্থে। তো প্রত্যেক ইনস্টিটিউশন আপনার নানা সমস্যায় ভুগতেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা সবগুলো এখানে হয়ে সমস্যা। এটা তো আমরা সবাই জানি এটা বড় সমস্যা হয়ে গেছে, যার জন্য পুলিশের কাছে যেটা আমরা আশা করি আমাদের এক্সপেকটেশন তো পূরণ হচ্ছে না। তারাও নিজেরা তাদের একটা হলো যে স্বাভাবিক দুর্বলতা একটা থাকে, ডেফিসিয়েন্সি থাকে সিস্টেমে, সে একটা। আরেকটা হলো যদি সবাই যদি তার ডিউটিতে সম্বন্ধে সজাগ না থাকে, সব কিছু যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে তো সমস্যা বাড়বে। এবং সেজন্যই এই তদন্ত খুব এগোনো আমার মনে হয়। আমার তনু হত্যার মধ্যে তো আমরা কোনো রাজনৈতিক দলের কোনো কিছু দেখছি না। না, এখানে রাজনীতি নেই, এখানে রাজনীতি নেই, এখানে রাজনীতি নেই। তনু হত্যাকাণ্ডের জন্য এটা তো কেউ আই উইটনেস এখন পর্যন্ত বোধহয় নাই। আই উইটনেস না পাওয়া গেলে আপনার পুলিশের জন্য তদন্ত করে বের করতে হবে। পারবে না এরকম না, অবশ্যই পারবে এবং পারতে হবে। কারণ এই যে মেয়েটার অমানসিক মৃত্যু হলো, এইটার খুদ বের করতে হবে কারা এটা করেছে, কারা করতে পারে ওই অঞ্চলের মধ্যে। তো এইটা তাকে বের করছে। টিউশনি করে বাড়ি ফিরছে এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন, নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, ভালো পড়াশোনা করতেন। হ্যাঁ, তো তার গার্ডিয়ানরা, তার পরিবার বলতে পারবে তার পিছনে কোনো লোক ছিল কিনা তাকে ক্ষতি করা। আমরা কিন্তু দেখছি যে বরঞ্চ পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশই পরিবারকেই বেশি জিজ্ঞাসাবাদ করে। না, পরিবারকে তো জিজ্ঞেস করতেই হবে, পুলিশ তো অন্যায় করছে না। পরিবার থেকে ক্লুটা পেতে হবে কারা তাকে উপদ্রব করতো, তো তাকে জিজ্ঞেস করবে না কেন, তাহলে আবার কোন কথা বলতেছে। আর এটা তো ক্লুলেস, আসামির নাম নাই তো, আসামি খুঁজে বের করতে হলে ওদের পরিবারের সাথে কথা বলতে হবে পুলিশের বেশি করে। কারণ মেয়েটা নিশ্চয়ই বলে গেছে আমরা ওরা ডিস্টার্ব করে যেতে আসতে যেতে, আর কোনো ঘটনা ঘটছে কিনা পরিবারকে জিজ্ঞেস করে পাবে কোথায়? না, সেটাকে দরকার। পুলিশ পারবে, বেরিয়ে যাবে। পুলিশ পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নাই। আমরা তো সেটা আশা করি। কিন্তু ওই হাফিজুল খান বলতেছেন যে পুলিশ যেভাবে জিজ্ঞাসাবাদ করছে, রাত্রির বেলা ধরে নিয়ে যাও, থানায় নিয়ে যাও, কথা বলার দরকার কি? এই জন্য হলো কি এফিসিয়েন্ট ইনভেস্টিগেটিং পুলিশ প্রয়োজন। আমাদের সরকার শুরু করেছে একটা আইইউ ওসি ইনভেস্টিগেশন, ওসি এক্সিকিউটিভ অর্ডার দেখে। তো ইনভেস্টিগেশনটা যদি কম্পিটেন্ট লোক দ্বারা ইনভেস্টিগেশন করা হয়, মনে করেন 379 গরু চুরির মামলা যে দারোগা করবে সে তো আপনার আইটির মামলা করতে পারবে না। এই জন্য একটা এফিসিয়েন্ট পুলিশ ইনভেস্টিগেশন প্রয়োজন। এখানে যেটা পেপারে দেখলাম, যারা ইনভেস্টিগেশন করবে এই একটা পুলিশ, আর যারা এই যে তন্দুর মার যে স্টেটমেন্টটা দেখলাম আজকে পেপারে দেখলাম যে তাদের খবর নিয়ে এসছে, ধরা পড়েছে আসামি, কিন্তু এসে তাদেরকে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। যেভাবে প্রয়োজন, যেটা খুশি সাহেব বললেন, আমি একমত, যাতে কোনো ক্লু পাওয়া যায় কিনা, সেই কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে ওই মেয়েকে উত্ত্যক্ত করতো কিনা, তাকে এটা ঠিক আছে, এই ধরনের খবর বা তার সঙ্গে আরো বন্ধুত্ব বা যোগাযোগ ছিল কিনা, এটা শুধু তরুণ তো সারা দেশেই শিশু হত্যা হচ্ছে, শিশুর দর্শন হচ্ছে, এটা কেন হবে? ওই যে সামাজিক কারণ কি, বাহুবল না হলে যে 4টা শিশু সম্পত্তির জন্য, মূলত অবাক কাণ্ড, সম্পত্তির জন্য শিশু মারে। কারণ বিচার যদি হয়, এদের যদি শাস্তি হয় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো দেখলাম রাকিব এবং রাজনের শাস্তি হওয়ার পরেও কিন্তু আমরা এগুলো থামছে না। একটা দুইটা না তো, অনেক বিচার হতো। অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে উইদিন নো টাইম, উইদিন দ্য শর্টেস্ট পসিবল টাইম। এটা আমাদের সমাজের অন্য কোনো জায়গায় ঘাটতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। নিশ্চয়ই মূল্যবোধের প্রচন্ড ঘাটতি ঘটেছে। আর সততা, ন্যায়পরায়ণতা, ন্যায় নীতি, সত্য সাক্ষী দেওয়া, এটি তো নাই। কোর্টে গেলে বিসমিল্লাহ বলে মিথ্যা সাক্ষী দেয়। 5 জন অপরাধ করলে 25 জনকে আসামি করে, আপনি ন্যায় বিচার পাবেন কোথায়? আপনি একজন হাকিম আপনার অর্ধ সত্য অর্ধ মিথ্যা মিক্স ট্রুথ, সত্য মিথ্যা মিলে সাক্ষী দেয়। কারণ সত্য সাক্ষী তো দুর্ভিক্ষ বাংলাদেশে। বিচার করার ভিত্তি হলো সত্য, সত্য সাক্ষ্য। আপনার এখানে কোনো আপনার আনপলিউটেড ট্রুথ হতে হবে, কিন্তু আনপলিউটেড ট্রুথ নাই।
রাজনীতিকরণও একটা দায়ী কিনা? না, এটা এমনক না, রাজনীতিকরণ একেবারেই হয় না, এটা তো কেউ হলপ করে বলতে পারবে না। পুলিশের মধ্যেও হয়, বিচার বিভাগও আমরা দেখেছি হয়তো হয়েছে এইসব। সেটি কি কাটাবে কিভাবে? ওটা কেটে যাবে। সেটা কাটতে গেলে তো ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করতে হবে। আপনার বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সব জায়গায় যে ইনস্টিটিউশনের যে অবক্ষয়গুলো হয়েছে সেটা থেকে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পুলিশ বিলংস টু দি পিপল। পুলিশ যদি খালি আপনার একটা দলের খেলে চামচাগিরি করে তাহলে তার হবে না। পুলিশকে ওই ইন্ডিপেন্ডেন্সটা দিতে হবে, এবং আমি মনে করি এখন আছে। এবং যদি থাকে, তারা যদি সঠিকভাবে তদন্ত করে, এখানে তারা সাক্ষী পায় না। কি করে জানেন? বাদী পক্ষ যে সাক্ষীগুলি তার সামনে হাজির করে, এরাই সাক্ষী। এটা তো হয় না। আপনি নিরপেক্ষ সাক্ষী, সারাউন্ডিং এরিয়ার সাক্ষী, বাদী যে সাক্ষী উপস্থিত করে তাদের সাক্ষী নিয়ে আমরা তো দেখেছি হাইকোর্টে, আমরা মামলা তো বিশ্লেষণ করি। ওই বাদী যে সাক্ষীগুলি তার সামনে অবস্থান করছে, এরাই সাক্ষী। নো জেন্টলম্যান, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস, আপনার ন্যাচারাল নেবারিং উইটনেসেস, যারা ঘটনা দেখতে পারে, আশেপাশে বাড়ির লোকজন, তাদের আপনি সাক্ষী মানবেন। সেটি করতে গেলে তো আইনজীবী, বিচারক, তদন্তে পুলিশ, এই যে তিন পক্ষ এবং কি আসামি এবং বাদী দুই পক্ষ, তাদেরও তো সত্যনিষ্ঠতার ভাবে করতে হবে। কাউকে যদি ফাঁসানোর জন্য মামলা করা হয় তাহলে তো সেটা কোনো সত্য তো দুর্ভিক্ষ, সত্য তো পাওয়া যাচ্ছে না। সত্য ব্যতীত ট্রুথ ছাড়া বিচার হবে না। বিচার, জেনেসিস অফ জাস্টিস ইজ ট্রুথ, নাথিং বাট দ্য হোল ট্রুথ। ন্যায় বিচারের ভিত্তি হলো সত্য। এই সত্য তো দুর্ভিক্ষ পাওয়া যায় না। প্রত্যেকটা লোক এসে মিথ্যা কথা বলে, প্রায় লোক, সবাই মিথ্যা কথা বলে আমি বলবো না, 90% লোক এসে মিথ্যা কথা বলে। কিরকম মিথ্যা জানেন? পুরো মিথ্যা না হলে অর্ধ সত্য, অর্ধ মিথ্যা বলে। পুরো সত্য না বললে কেন বিচার করবে কি হবে? হাকিম তো আর গড না, উনি তো জানে না। ওনার বিচার করতে হবে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে। গড তো আপনার তার সামনে উপস্থাপিত সাক্ষ্য, এর বাইরে তো উনি যেতে পারেন না প্রায় সময়। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে কখন কয়টা হয়। সেক্ষেত্রে সামাজিক অন্য কোনো আন্দোলন বা অন্যদের ভূমিকা কি থাকা উচিত বলে মনে করেন? না, এটা তো একটা তো সামাজিক আন্দোলন, যেমন যেমন তনুর ব্যাপারে যেটা হচ্ছে, ভালো, সবাই সারা দেশ প্রতিবাদ মুখর হয়েছে, এবং এটা সব জায়গাতেই হওয়া উচিত, দরকার। মূল্যবোধের প্রচন্ড অবক্ষয় ঘটেছে। এটাকে যারা হত্যা করছে তারা চিন্তা করলো না তার মধ্যে একটা বোন মা আমার ঘরে আছে, এরা তো পশু, নরপিচাচ। এটাকে মানে মরাল রিজেনারেশন যাকে বলে, এটা খুব প্রয়োজনীয় হয়ে গেছে। এই ধরনের এটাকে উদ্বুদ্ধ করা, মানুষকে ভালো কাজ, ভালো আচরণ ইত্যাদি স্কুল কলেজের শিক্ষকরা বলবেন, সবাই এভাবে সমাজেরা, সমাজপতি যারা, তারা বলবেন, এবং এটা আমাদের সবাইকে মিলে একটা আমাদের একটা সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। আপনারা এখানে দেখেন ন্যায় নীতি, আমাদের নাটক, নভেল, সাহিত্য, গান, সংস্কৃতি সবগুলোর মধ্যে ওইভাবে নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। আপনার মানবিক মূল্যবোধকে দিতে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়েছি মায়ের ডাক, এইসব তো নাই। আগডুম বাগডুম পড়ানো হয় এখন। হ্যাঁ, আগডুম বাগডুম গুড়ার ডিম কিছু পড়ায় না, এটি তো পড়ার বিষয় ছিল না। আর অতি প্রগতিবাদী লোকগুলো আপনার সত্যর কাছেও নাই। আরে সত্য মানবিকতা থাকতে হবে না, মানবিক গুণাবলী আমরা সেটাই চাই। নিশ্চয়ই আমরা আজকে শেষ করবো, এবং আমরা এটাই বলবো যে আপনি যেটি বললেন এবং হাফিজুদ্দিন খানও যেটি বললেন, যে সমাজের যে দায় একটা আছে সত্যের কথা বলা, এবং যেই যে আমরা যে তরুণ ব্যাপারে যে সবাই মিলে আমরা প্রতিবাদ করছি, যে একটি অন্যায় আচরণ হয়েছে, একজন তরুণী যিনি শিক্ষা সংস্কৃতিতে নিজের মূল্যবোধে এগিয়ে যাচ্ছিল, তাকে একা ধর্ষণ করে খুন করা হয়েছে। এইটার যে প্রতিবাদ আমরা করছি, আশা করি আমরা যে সমাজের এই প্রতিবাদ মুখর অবস্থাটা একই সঙ্গে আমরা যেন সত্যের পক্ষে থাকি, এবং এই তরু হত্যার যদি বিচার হয় তাহলে আর সাহস পাবে না। আজকে 1-2 মাসের মধ্যে ফাঁসি হয়ে যেত, তাহলে দেখবেন ঠিক আছে। আমরা এটি চাই, যেমন কি রাজনের ব্যাপারে, রাকিব হত্যার ব্যাপারে ঘটবে, আমরা চাই যে তরুণটিও দ্রুত এটি তদন্ত শেষ হোক, এবং যারা খুনের সঙ্গে, ধর্ষণের সঙ্গে জড়িত আছেন তাদের শাস্তি হোক, এবং সমাজের এই অপরাধগুলো অনেকটাই কমে যাবে, আমরা এই প্রত্যাশা করি, এবং সমাজে সুস্থ বিবেকের উত্থান হোক। আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। তবে অনুষ্ঠান শেষ করার আগে বলতে চাই, এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে আপনাদেরকে ভিজিট করতে হবে www.ntvbd.com। সবাই ভালো থাকুন, আর থাকুন এনটিভির সঙ্গেই।